হামের প্রাদুর্ভাবের মধ্যে পোলিও, যক্ষ্মা সহ ৬ ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। নির্মূল হওয়া রোগ ফিরে আসার শঙ্কা বিশেষজ্ঞের। যুক্তরাষ্ট্রের নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের লাশ উদ্ধার। খুনি সন্দেহে রুমমেট গ্রেফতার। এখনও হদিশ মেলেনি নাহিদা বৃষ্টির। এতদিন যদি পানির সমস্যা থাকে আর কিভাবে চলে পানি বাবা? কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা, ওইটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। তীব্র গরমে পানির জন্য হাহাকার। 20 দিন ধরে গোসল খাওয়া নিয়ে বিপাকে মিরপুর বাসে। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ার সংকট, বলছে ওয়াসা। চাহিদা মেটাতে দরকার আরও 8টি পাম্প। কাপ্তাই হ্রদে 98 দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু। প্রতি জেলে পাচ্ছেন 20 কেজি চাল। অন্য জেলার তুলনায় রাঙামাটিতে অর্ধেক বরাদ্দে ক্ষোভ, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। এবং ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন দূত। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে বার্তা আদান প্রদানের দায়িত্বে পাকিস্তান। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। তড়িঘড়ি টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সমাজ সংবাদের অনুসন্ধান বলছে, রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালে সংকট আছে একসঙ্গে 5 রোগের পেন্টাভ্যালেন্টের। বিশেষজ্ঞ বলছেন, টিকা সংকটের প্রাদুর্ভাব বাড়তে পারে নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসাইন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে, গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের। আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদই শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে, অন্য কোনো জেলায় নেই। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা, ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম, রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। রুটিন ইপিআই যেমন হ্যাম্পার্ড হয়েছে, রুটিন ইপিআইয়ের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা যেমন ভ্যাকসিন পায়নি, সেরকম আপনার ক্যাম্পেইন হয় যে 4 থেকে 6 বছর পর পর ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনটাও ডিলে হয়েছে। অন্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের, রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের, কিংবা কতটুকু সংকট মোকাবেলা করতে পারবে ইপিআই? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোনালেন হাম, রুবেলার সফলতার কথা। বলেন, বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুদ আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইতিমধ্যেই যে প্রাদুর্ভাবের যে পর্যায়টি ছিল সেটি কিছুটা হলেও আমরা মনে করছি যে
কমে এসেছে। হামের জন্য যে মিজেলস ভ্যাকসিন সহ ইপিআই এর যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পোলিও, যক্ষ্মা, হামসহ সংক্রমণ রোগ ধরা পড়ার আগেই শিশুদের ভ্যাকসিন দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। তবে দেশের বিভিন্ন জেলায় সংকট রয়েছে 6 ধরনের প্রতিষেধকের। কোথাও ফুরিয়ে আসছে মজুদ, আবার কোথাও একেবারেই নেই। এতে বাড়ছে শিশুর মৃত্যু ঝুঁকি। বিস্তারিত জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধিরা। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে, অন্য কোনো জেলায় নেই। রাজশাহী বিভাগের 5টি জেলায় যক্ষ্মার টিকা রয়েছে 12,500 এবং সেটি হচ্ছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা এবং জয়পুরহাট। রাজশাহী জেলায় পেন্টার টিকা রয়েছে 36,846টি। এটি রয়েছে রাজশাহী, নাটোর এবং জয়পুরহাট 3 জেলায়। পেন্টা মূলত নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং ডিপথেরিয়ার ক্ষেত্রে এই টিকাটি প্রদান করা হয়। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় খুব কম সংখ্যক টিকা রয়েছে। আমরা টিকার আরও খবর জানতে যাচ্ছি রংপুরে। চলতি বছর রংপুর বিভাগ থেকে 4 লাখ শিশুর জন্য টিকার চাহিদা দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে এখন পর্যন্ত নিউমোনিয়া, ডিপথেরিয়া, পোলিও, যক্ষ্মা, হেপাটাইটিস বি সহ 6 ধরনের টিকার মজুদ রয়েছে 18 লাখ ডোজ। শুধুমাত্র ওরাল পোলিও এবং যক্ষ্মার টিকার পর্যাপ্ত মজুদ থাকলেও বাকি সবগুলো টিকার মজুদ রয়েছে মাত্র 2 থেকে 3 মাসের। আমরা জানছিলাম রংপুর থেকে টিকার সার্বিক তথ্য। এবার চলে যাব ময়মনসিংহে। যক্ষ্মা বিসিজি যে ভ্যাকসিন এটি ময়মনসিংহ বিভাগে মোট 3,68,740টি ভ্যাকসিন রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় 2,33,600টি ভ্যাকসিন রয়েছে এবং সবচেয়ে কম যে ভ্যাকসিন রয়েছে সেটি শেরপুর জেলায় 3,180টি ডোজ। এছাড়া পোলিও বিওপিভি এটি 12,930টি ডোজ রয়েছে পুরো বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নেত্রকোনায় 11,640, ময়মনসিংহে আছে 550টি, জামালপুরে 650 এবং সবচেয়ে কম শেরপুর জেলা, এখানেও 90টি ডোজ রয়েছে পোলিও ভ্যাকসিন। এছাড়া নিউমোনিয়া যে পিসিভি এখানে 4 জেলায় মোট 40,712 ডোজ রয়েছে। এর মধ্যে ময়মনসিংহে 2,052, নেত্রকোনায় 14,456, জামালপুরে 12,432 এবং শেরপুরে আছে কিন্তু 11,772টি। আমরা হেপাটাইটিস বি এবং ডিপথেরিয়া যে পেন্টা ভ্যাকসিন রয়েছে এটি ময়মনসিংহ বিভাগের 4 জেলায় 84,524টি ডোজ রয়েছে। সব মিলিয়ে আমরা যে তথ্যটি বা পরিসংখ্যান পেয়েছি এতে বলা যায় যে এইসব ভ্যাকসিনের কোনো ধরনের সংকট নেই। এই ছিল ময়মনসিংহ থেকে ভ্যাকসিন নিয়ে আমার কাছে থাকা সবশেষ খবর। সিলেট জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাসিরুদ্দিন আমাদের জানিয়েছেন সিলেট জেলায় হামের প্রাদুর্ভাব একটু বেশি হলেও বাকি রোগগুলোর প্রাদুর্ভাব তেমন নেই। গত 2 সপ্তাহ এইসব রোগের ভ্যাকসিনের সংকট থাকলেও গতকালই প্রচুর পরিমাণে ভ্যাকসিন এসে পৌঁছেছে, যা আগামী 6 মাস এই ভ্যাকসিন দেয়া যেতে পারে। যেসব ভ্যাকসিন ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছে সেই সবের পরিসংখ্যান একটু জানিয়ে দিতে চাই। বিসিজি 3,000 ভায়েল, পেন্টা 48,000 ভায়েল, আইপিবি 1,400 ভায়েল এবং পিসিবি 6,000 ভায়েল এবং এমআর 25,000 ভায়েল। এই ছিল আমার কাছে সিলেট থেকে। আর সবশেষ এবার চলে যেতে চাই বরিশালে। জানিয়েছে বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যক্ষ্মার টিকা আছে, তবে সেই টিকা দেবার জন্য সিরিঞ্জ নেই। যক্ষ্মার জন্য 150 এম্বুল রয়েছে, যা দিয়ে 3,000 শিশুকে টিকা দেওয়া সম্ভব, কিন্তু সিরিঞ্জের অভাবে সেই যক্ষ্মার টিকা দেওয়া যাচ্ছে না। আর হাম রুবেলার 4,000 টিকা মজুদ রয়েছে। বরিশাল থেকে আমার কাছে ছিল এই খবর। আমি এখন যেতে চাই খুলনায়। খুলনা বিভাগের টিকা পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটাপন্ন জেলা হিসেবে উঠে এসেছে যশোর ও কুষ্টিয়ার নাম। বাগেরহাটেও পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর,
হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। পাশাপাশি যক্ষ্মা, পোলিও, হাম, রুবেলা ও টিটেনাস সহ প্রায় সব টিকাতেই মজুদ খুবই কম। কুষ্টিয়ার অবস্থাও নাজুক। নিউমোনিয়া টিকা একেবারেই নেই এই জেলায়। পোলিও টিকা হাতে গোনা আর অন্যান্য গুরুত্বপূর্ণ টিকাও সীমিত। এদিকে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় পোলিও টিকার স্বল্পতা নতুন করে চাপ তৈরি করেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সংকটাপন্ন জেলাগুলো চিহ্নিত করে টিকা সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংকট কাটিয়ে অবশেষে সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা ওরালের। পর্যাপ্ত টিকা নেই এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা জেলায়। তবে সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এই ছিল চট্টগ্রাম থেকে টিকার সর্বশেষ তথ্য। রুমমেটের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি জামিল আহমেদ লিমন। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। আর এদিকে এখনও হদিশ মেলেনি অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। 10 দিন আগে ফ্লোরিডার ট্যাম্পা থেকে নিখোঁজ হন তারা। জামিল হত্যায় জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবু ঘোরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রে প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে 27 বছর বয়সী জামিল আহমেদ লিমনের মরদেহের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে হদিস মেলেনি একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির। তার খোঁজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ইউএসএফ এর পিএইচডি শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে জামিলের মরদেহের অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে 26 বছরের হিশাম আবু ঘোরবেহকে গ্রেপ্তার করে হিলসবোরো কাউন্টি পুলিশ। তিনি জামিলের রুমমেট, তবে ইউএসএফ এর শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। The human remains that we were discovered this morning was one body, and that has been positively identified to Zamil. We are still actively searching for Nahida. The suspect initially, when we made initial contact, was talking. Yesterday we re-interviewed the suspect. He did talk, and then he ended the interview. Right now, currently, he is at our Criminal Investigations Division speaking with detectives. FBI বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিলের মরদেহ বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জামিলের মরদেহ দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। জামিলের মরদেহ উদ্ধারের পর নাহিদার বিষয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সহপাঠী ও স্বজনরা। নিহত জামিল ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর এখনো সন্ধান না পাওয়া নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি শিক্ষার্থী। তাদের দুজনকে সবশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ সবাই। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। শোক ও দুঃখ প্রকাশ করছেন মার্কিনিরাও। যুক্তরাষ্ট্রে এ ধরনের নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে, দিন দিন বাড়ছে আতঙ্ক। তাই চলাফেরায় আরও বেশি সাবধানতা ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাজধানীর মিরপুরে পানি এখন শুধু প্রয়োজন নয়, একটি সংগ্রামের নাম। ওয়াসার 3টি পাম্প থাকলেও 20 দিন ধরে পানি পাচ্ছে না এলাকার শতাধিক বাসাবাড়ি। বাধ্য হয়ে অতিরিক্ত দামে পানি কিনে মেটাতে হচ্ছে দৈনন্দিন চাহিদা। ওয়াসা বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় তীব্র হয়েছে এই সংকট। চাহিদা মেটাতে এলাকায় আরও 8টি পাম্প বসানো দরকার। বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে।
ওয়াসার পানির ট্রাক আসবে এই আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। বোতল, বালতি, ট্রাম যার যা আছে তা নিয়েই যেন যুদ্ধে নামার চেষ্টা। প্রায় 1 মাস ধরে পানির জন্য হাহাকার পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। কিন্তু এই যুদ্ধ একদিনের নয়, 15 থেকে 20 দিন ধরে তীব্র পানির সংকটে মিরপুরের অনেক এলাকা। 3টি পাম্প থাকা সত্ত্বেও শতাধিক পরিবারের নেই 1 ফোঁটা পানিও। স্কুল, কলেজ, অফিসগামীদের পাশাপাশি গোসল খাওয়া নিয়ে চরম দুর্ভোগে তারা। এতদিন যদি পানির সমস্যা থাকে এটা মানুষ কিভাবে সমাধান করে আর কিভাবে চলে পানি বাবদ? আমাদের যে জনপ্রতিনিধি আছে সে শুধু ইনসাফের কথাই বলতেছে, কিন্তু আমরা এখানে ইনসাফ পাচ্ছি না। সংকট যখন চরমে তখন রান্নার পানি না পাওয়ায় বাধ্য হয়ে খাবার কিনে খেতে হচ্ছে অনেককে। ওয়াসা থেকে 3200 লিটার পানি যেখানে 400 টাকায় পাওয়ার কথা, সেখানে সেটি কিনতে হচ্ছে 600 থেকে 800 টাকায়। আমরা যা ইনকাম করি তা দিয়ে এখন খাবার কিনা খাইতে হইতাছে। কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? আর এখন আমার হচ্ছে কি যে আপনার ওই যে রেডি প্লেটটা, প্লাস্টিকের প্লেটটা কিনে খাইতে হইতেছে। ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা ওইটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। এ বিষয়ে ওয়াসা জোন 4-এ যায় সময় সংবাদ। পানির স্তর নিচে নেমে গেছে। সংকটের জন্য ঢাকা ওয়াসার সেই পুরনো অজুহাত। কর্মকর্তা জানালেন, চাহিদা মেটাতে বসানো দরকার আরও 8টি পাম্প। গরমের সিজনে নিচের লেটার নিচে নেমে যায়, প্রোডাকশন আরো কম হয়। মধ্য মণিপুর, পূর্ব মণিপুর এলাকায় কমপক্ষে 8টি জায়গায় নতুন ভাবে স্থাপন করা প্রয়োজন। বারবার অনুরোধ করছি যে আপনারা একটা জায়গা দেন যেখানে আমরা ডিপিওয়েল বসাবো। এরা জায়গা দিতে রাজি হয় না। বাড়তি টাকায় ওয়াসার পানি কিনে জীবনযাপন এখন মধ্য ও নিম্নবিত্তে মানুষের কাছে বিলাসিতা। মিরপুরের এই পানির সংকট বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অসহনীয় গরম ও অব্যাহত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনাজপুরে গরমে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন অরবিন্দ শিশু হাসপাতালে। আমরা সরাসরি যাব তার কাছে। ও প্রচণ্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে, পাশাপাশি কিন্তু এই গরমে সবচেয়ে বেশি দুর্ভোগ এবং কষ্টে রয়েছে শিশুরা। আমি এই মুহূর্তে দিনাজপুর সদর উপজেলা আপনার জেনারেল হাসপাতালে রয়েছি, যেখানে আপনার শিশু ওয়ার্ড রয়েছে। এখানে আপনার অতিরিক্ত যারা আপনার ডায়রিয়া, নিউমোনিয়া এবং সর্দি, জ্বর, কাশিতে যারা আক্রান্ত হয়েছেন, এইসব শিশুরা কিন্তু এই ওয়ার্ডে রয়েছে। এবং আমরা দেখছি যে এখানে শয্যার সংখ্যার বেশি আপনার এখানে শিশু এখানে ভর্তি হয়েছেন এবং ডায়রিয়া যারা আক্রান্ত হয়েছে তারা এই ওয়ার্ডে রয়েছেন। এখানকার যারা নার্স বা সেবিকা রয়েছেন তারা বলছেন যে প্রতিদিনই কিন্তু আপনার আউটডোরে প্রায় শতাধিকের উপরে শিশু আসেন এবং অনেকে চিকিৎসা নিয়ে যান। যাদের অবস্থা খুব একটা ভালো না তারা কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা দেখছি যে এই ওয়ার্ডে যারা আছে তাদের কিন্তু অতিরিক্ত শিশু আক্রান্ত হওয়ার কারণে তাদের কিন্তু আপনার ফ্লোরে রাখা হয়েছে এবং এই জন্য নার্সরাও কিন্তু আপনার হিমশিম খাচ্ছেন। এবং এখানকার যারা চিকিৎসক তাদের সাথে কথা বলেছিলাম যে যারা এখানে ভর্তি হয়েছে 70% কিন্তু শিশু সর্দি, জ্বর, ডায়রিয়া তারা ভর্তি হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, তারা যেটা বলছেন যে যারা আপনার বিভিন্ন সর্দি, জ্বর, কাশিতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য তারা বলছেন যে গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনীয় বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া শিশুদের সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার তারা পরামর্শ দিচ্ছেন। এবং তারা যেটা আরেকটি বিষয় হচ্ছে দিনাজপুরে আপনার যে শিশুর আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এই কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং আপনার সদর হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল সহ দিনাজপুরে 13টি যেটি আপনার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেই তথ্য আমরা জেনেছি যে প্রায় 5 থেকে 6 শতাধিক শিশু কিন্তু আপনার এই গরমে আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন এবং বহির্বিভাগেও তারা অনেকে আসার চিকিৎসা নিচ্ছেন। তো আমার কাছ থেকে এই সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে সর্বশেষ এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে। সকালের সময় আরও থাকছে। প্রশস্ত খাল এখন সরু ড্রেন, বর্জ্য নিষ্কাশনে বিপাকে কাঁচপুর বিসিক শিল্পনগরের উদ্যোক্তারা। বর্ষায় ময়লা উপচে পড়লে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। পদক্ষেপ না নেওয়ার অভিযোগ।
কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 24 এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 31 জুলাই মধ্যরাত পর্যন্ত। জেলেদের দাবি 98 দিনের নিষেধাজ্ঞা চলাকালে মাত্র 20 কেজি করে চাল দেয়া হয়। কদিন পরেই খাদ্যের অভাবে শুরু হয় জেলেদের হাহাকার। তবে বিষয়টি সংশ্লিষ্ট দফতরে অবগত করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। হেফাজত সবুজের পাঠানো তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। কয়েকদিন আগেও মাছ শিকার উৎসবে মেতেছিলেন জেলেরা, তবে আজ থেকে ফিকে হয়ে গেছে সে আনন্দ, কেননা শুরু হয়েছে নিষেধাজ্ঞা। 725 বর্গ কিলোমিটারের জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদ। মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর 1 মে থেকে 31 জুলাই এই হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে এবছর এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে 24 জুলাই মধ্যরাত থেকে। এ অবস্থায় জেলেদের কপালে চিন্তার ভাঁজ। তাদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে জেলেদের জন্য 40 কেজি চাল বরাদ্দ থাকলেও রাঙামাটির জেলেদের দেয়া হয় মাত্র 20 কেজি। সারা দেশে মনে করেন বন্ধের সময় 40 কেজি করে চাল পাই, তো আমরা পাই যে বন্ধের সময় 20 কেজি করে চাল। এই অন্যটাই আমাদের সাথে কেন হয়? আমার ঘরে মনে করেন 5 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, 20 কেজি চাইলে কি হয়? সরকারকে অনুরোধ জানাইতেছে যেন আমরা এই বরাদ্দ বাড়তি করে পাওয়া হয়। তবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। এটা নিয়ে আমরা গত বছর লিখেছিলাম। এই প্রেক্ষিতে মৎস্য অধিদপ্তর থেকে যে উত্তরটা দেওয়া হয়েছে যে তাদের বরাদ্দ না থাকায় তারা দিতে পারছে না। তবে আমরা এবছর পুনরায় লিখেছি, তো আমি আশা করছি যে তারা এবছর হয়তো বিষয়টি সুবিবেচনা করবেন। বিষয়টিকে বৈষম্য বলে উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর। এটা একটা বৈষম্য। সারা বাংলাদেশ যদি 40 কেজি পায় তাহলে পার্বত্য চট্টগ্রামে হবে না কেন? এ ব্যাপারে অবশ্যই স্টেপ নেব, যাতে সারা বাংলাদেশের মতো পার্বত্য জেলারাও যাতে 40 কেজি মতো চাউল পায়, যেটা প্রচলিত নিয়মে চলতেছে। মৎস্য বিভাগের তথ্য মতে কাপ্তাই হ্রদে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন 26,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি চলে যাব সেখানে। জনক আরো রাষ্ট্রবান্ধব করতে চাই। আমি আপনাদের সার্বঙ্গিক সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। কথা বলছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। নিষেধাজ্ঞার মধ্যেও চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয় আশ্রমে জাটকা নিধন থেমে নেই। বেকার জেলেরা পেটের দায়ে বাধ্য হচ্ছেন মাছ ধরতে। এতে তাদের নিবৃত করতে গিয়ে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততা বেড়েছে। এরই মধ্যে বিষয়টি নজরে পড়েছে স্থানীয় সংসদ সদস্যের। 2 মাসের নিষেধাজ্ঞা এখন শেষের দিকে। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা নিধনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে একদিকে মৎস্য বিভাগ অভিযান চালাচ্ছে, অন্যদিকে সরকারি কর্মকর্তারা সরে গেলে জেলেরা মাছ ধরছেন। মৎস্য বিভাগের সঙ্গে জেলেদের এই যেন ইঁদুর বিড়াল খেলা। জাটকা সংরক্ষণে চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে জাটকা রক্ষায় যোগ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যও। এর মধ্যে পেটের দায়ে জেলেদের একটা অংশ জাল নিয়ে মাছ শিকার করছেন। এসব জেলের অনেকেই জাল পেয়েছেন, আবার অনেকেই পাননি। ফলে একদিকে বেকারত্ব, তার সঙ্গে সংসারের খরচ, রয়েছে ধার দেনা পরিশোধের তাড়া।
জেলায় সরকারি তালিকায় থাকা 1.5 লাখ জেলের মধ্যে 39,400 জেলে 40 কেজি হারে 2 মাসে খাদ্য প্রণোদনা চাল পেয়েছেন। তবে অবশিষ্ট জেলেরা সেই চাল পাননি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরা জেলেরা বলছেন পেটে দায়ে বাধ্য হয়ে জাল নিয়ে নামছেন তারা। মায়ের গায়ে ধরে না, আমি গাই কামাইগিরা আমি গাই স্যার লইয়া যায় এই অনেক দেনা ফেনা হয়ে গেছে, 2-3 লাখ টাকা দেনা, বুঝছেন। বড় বড় নাও লইয়া বড় জাল লইয়া আইয়ে এদের লাগুর পায় না। নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মৎস্য কর্মকর্তা বলছেন জাটকা সংরক্ষণে কাজ করছেন তারা। অন্যদিকে যে কোনো মূল্যে জাটকা সংরক্ষণের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান স্থানীয় এই সংসদ সদস্য। আমরা তাদেরকে ধরতে চাই, তারা আমাদের থেকে পালাতে চায়, এইভাবেই আমাদের প্রতিযোগিতা হয়। তো তার মাধ্যমেই দেখা যায় যে আমরা যতটুকু তাদের নিয়ন্ত্রণ করতে পারি। এখানে যেন আইন শৃঙ্খলা লোক বাড়াইয়া দেয় এবং 24 আওয়ার্স যেন মনিটরিং এর মধ্যে থাকে। জাটকা সংরক্ষণে গত 1 মার্চ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। মাত্র 6টি কন্টেইনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে বিশ্ব বাণিজ্যে প্রবেশ করে নানামুখী সংকটের মধ্যেও 50 বছরেই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। এই বন্দর বছরে যেমন 33 লাখ কন্টেইনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য ওঠানামা করছে, তেমনি 4000 দেশি বিদেশি মাদার ভেসেল হ্যান্ডেলিং করছে। তারপরেও জাহাজ বার্থিংয়ে পুরাতন আমলের জেটি এবং শেডের অপ্রতুলতার পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ভুগছে এই বন্দর। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় চট্টগ্রাম বন্দরের 139 বছরের ইতিহাস তুলে ধরছে কমল দে। পর্তুগিজ বণিকেরা 16 শতকে যার নাম দিয়েছিল পোর্তে গ্র্যান্ডো বেঙ্গলা, কিংবা 18 শতকে ব্রিটিশদের ভাষায় গ্র্যান্ড পোর্ট অফ বেঙ্গল। আর আজকের স্বাধীন বাংলাদেশেরাই চট্টগ্রাম বন্দর কয়েকশো বছর আগে থেকে এই অঞ্চলে পণ্য আনা নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার হলো। আনুষ্ঠানিক বন্দরের স্বীকৃতি মেলে 139 বছর আগে 1888 সালের 25 এপ্রিল। আর এই বন্দরে কন্টেনার ওঠানামা শুরু হয় স্বাধীনতা পরবর্তী অর্থাৎ 1977 সালের 22 মার্চ। পণ্য আমদানি রপ্তানি হয় তার 93% সমুদ্র পথে আসছে এবং কন্টেনারের যে সমস্ত কার্গো আসছে তার প্রায় 98% বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমরা আনা নেওয়া করছি। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলিতে চট্টগ্রাম বন্দর দিয়েই 4 থেকে 5 লাখ কোটি টাকা মূল্যের পণ্য আনা নেওয়া হচ্ছে, যার মাধ্যমে রাজস্ব আদায় হচ্ছে বছরে 75 থেকে 80 হাজার কোটি টাকা। শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, জ্বালানি আমদানির পাশাপাশি তৈরি পোশাক রয়েছে রপ্তানির শীর্ষ তালিকায়। কুইক সার্ভিস দেওয়া, টার্ন অ্যারাউন্ড টাইমটা কমানো। এখন আমরা অ্যাভারেজে যখন স্বাভাবিক অবস্থা থাকে 2-3 দিন সময় লেগে যায়, কিন্তু উন্নত বিশ্বের বড় বড় বন্দরগুলিতে দিনে দিনে মাল খালাস হচ্ছে। বন্দর ব্যবহারের ক্ষেত্রে নানামুখী সংকটে বলে দাবি ডিজিএমই এর। মোর দেন 100 বছরের পুরনো একটা বন্দর, সেই ক্ষেত্রে আমরা মনে হয় একটু পিছিয়ে আছি। অবশ্য চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবি দিয়ে কন্টেনার কিংবা কার্গো হ্যান্ডেলিং শুরু হলো। পরবর্তীতে আসে চিটাং কন্টেনার টার্মিনাল সিসিটি এবং নিউ মুরিন কন্টেনার টার্মিনাল এনসিটি। আর চট্টগ্রাম বন্দরের 18টি অত্যাধুনিক ক্যান্টিকেনের সবগুলি সংযোজন হয়েছে সিসিটি এবং এনসিটিতে, কিন্তু অবহেলিত রয়ে গেছে সেই জিসিবি। ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলি অনেক আধুনিকায়নের অনেক স্কোপ আছে, কিন্তু সেগুলি হচ্ছে না। ব্রিটিশ ম্যাগাজিন লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দখলের কবলে পড়ে সরু ড্রেন পরিণত হয়েছে এক সময়ের প্রশস্ত খাল। এতে বজ্র পানি নিষ্কাশনে বিপাকে পড়েছেন কাশপুর বেসিক শিল্পনগরের উদ্যোক্তারা। বর্ষায় ময়লা উপচে পড়ায় বিরক্ত স্থানীয়রা। ভোগান্তির কথা প্রশাসনকে জানালে তা সীমাবদ্ধ থেকেছে সরেজমিন পরিদর্শনেই। এ অবস্থায় সমস্যার সমাধানে কয়েকটি মন্ত্রণালয়কে কাজ করার তাগিদ বিসিকের। অন্তর হাসানের রিপোর্টে বিস্তারিত। দাঁড়িয়ে আছি সেটি মূলত নারায়ণগঞ্জের কাশপুর বিসিকের একটি খাল। দেখে বিশ্বাস করা কঠিন হলেও এটি দিয়ে একটা সময় নৌকা চলাচল করত। তবে কালের বিবর্তনে জমি দখল হতে হতে এই খাল এখন পরিণত হয়েছে সরু ড্রেনে। এই
খালকে কেন্দ্র করেই 1992 সালে 25 একর জমির ওপর গড়ে তোলা হয় 136টি প্লটের নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্পনগরী। 127টি শিল্প ইউনিটের মধ্যে বর্তমানে সচল রয়েছে 123টি। তবে খালের রুগ্ন দশায় মাঝে মধ্যেই উপচে পড়ে ময়লা পানি, যা বর্ষাকালে বেশি বিপাকে ফেলে স্থানীয়দের। বিসিকের ময়লায়, বাড়ির ময়লায়, এলাকাবাসীর ময়লা ফেলায় না, ময়লা ফেলায় বলেছেন না। ডাইনের পানি আসে, সেই পানি আসে মানুষের বৃষ্টি হইলেই খুব যাতায়াতের সমস্যা, দোকান পাওয়ার সমস্যা। 15-20 বছর আগে অনেক বড় খাল ছিল, এখন সবার আস্তে আস্তে বাড়িঘর চাপতে চাপতে রাস্তা হইতে এটা ছোট হয়ে গেছে। যে পানি যায় 5 মিনিট বৃষ্টি হইলে সবার দোকানে পানি ঢুকে। ডাইংয়ের বর্জ্য ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় বিপাকে উদ্যোক্তারাও। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তাদের। বিসিকের যে পানি নিষ্কাশনের ক্ষেত্রে সাধারণত এগুলো আঞ্চলিক যে ক্যানেলগুলো আছে, যে ক্যানেলগুলো আপনার নদীর সাথে সংযুক্ত, সেই ক্যানেলগুলো কিন্তু ভরাট হয়ে গেছে অধিকাংশ। আমরা বারবার চেষ্টা করি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ইভেন বিসিকের হেড অফিসের, আমরা বিসিকের চেয়ারম্যান পর্যন্ত আমরা বিভিন্ন সময় আমরা তাদেরকে বলেছি, তারা এখানে ভিজিটও করেছে, এখানে আপনার জেলা ডিসিরা ভিজিট করেছে, টিউনরও ভিজিট করেছে, কিন্তু কাজ কিন্তু ওইভাবে হয় নাই। খাল উদ্ধারে ওপর মহলে সুপারিশ করা হয়েছে বলে জানান স্থানীয় বিসিক কার্যালয়ের এই কর্মকর্তা। যেহেতু আমাদের শিল্প প্রতিষ্ঠানের পানিগুলো ওই খাল দিয়ে নদীতে প্রবাহিত হবে, তো শিল্প মালিকদের স্বার্থে, শিল্পদের স্বার্থে আমরা জেলা প্রধানের নেতৃত্বে আমরা ডিসি অফিসে ডিসি মহোদয়ের কাছে বিষয়টি উপস্থাপন করি। ডিসি মহোদয় বিষয়টি আর একটু ডিপলি দেখার জন্য বা ইয়া করার জন্য বলে, খুব একটা কথা বলার সুযোগ অ্যাকচুয়ালি দেওয়া হয়নি। তবে অবৈধ দখল উচ্ছেদ, খাল উদ্ধারে কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে কাজ না করায় বেহাল দশা থেকে মুক্তি মিলছে না বলে জানান বিসিক চেয়ারম্যান। যে বিসিকেতে সব জিনিস কন্ট্রোল করতে পারে জিনিসটা সেরকমও না। ক্ষেত্র বিশেষে আমাদের সেই জিনিসগুলি ঠিক স্মুথলি হয়তো আমরা রান করতে পারি না, এই জিনিসগুলি হয়। এখন অনেক সুযোগ সুবিধার ক্ষেত্রেও কিন্তু আপনারা জানেন যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু জড়িত থাকে। তো সবগুলি মিলে যদি একটা ইকোসিস্টেম ডেভেলপ করে তাহলে হয়তো আপনার বিসিকে কেন অন্য শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এলাকা ভেদে শিল্পনগরীগুলোকে ভাগ করে প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও জানান তিনি। অন্তরা সেন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সকালের সময় আরও থাকছে। 8 বছরও শেষ হয়নি 20 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। অল্প বৃষ্টিতেই আশুগঞ্জ নবীনগর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা, যান চলাচলে ভোগান্তি, গাফিলতির অভিযোগ স্থানীয়দের। শিক্ষক সংকটে ভুগছে কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। পাশাপাশি জরাজীর্ণ ভবনে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, তবে বিষয়টি সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। ভবনের বিভিন্ন অংশে ফাটল, এর মাঝেই চলছে পাঠদান। এমন চিত্র কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও পুরোদমে চলছে ক্লাস। এছাড়া রয়েছে শিক্ষক সংকট। দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন না হলে শিক্ষার মান আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরাও। অনেক নোংরা, আমাদের ওখানকার একটা ফ্যান নেই, আমরা ওখানে বসলে অনেক গরমে থাকতে হয়। প্লাস্টার করা না, মানে আকর্ষণীয় কিছুই না, জরাজীর্ণ, এদিক দিয়ে পানি পড়তেছে, ওদিক দিয়ে পানি পড়তেছে। ভবন জরাজীর্ণ, এখন বৃষ্টির দিন আসতেছে, যে নিচতলা পুরাটা পানিতে জমে থাকবে। শিক্ষক সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের মন্ত্রণালয় এই সিদ্ধান্ত, এবং এটা নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন। জেলায় প্রাথমিক 2107 ও মাধ্যমিক 560টি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের 300টি পদ শূন্য। সময় সংবাদ, কুমিল্লা। 8 বছরেও আলোর মুখ দেখেনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নবীনগর আঞ্চলিক সড়ক। 604 কোটি টাকার এই প্রকল্পে 4 দফা সময় বাড়ানো হলেও যাতায়াতের উপযোগী হয়নি। ভূমি অধিগ্রহণ, গ্যাস, বিদ্যুৎ লাইন স্থানান্তর সহ বিভিন্ন গাফিলতির অভিযোগ স্থানীয়দের। দ্রুতই সড়ক চলাচলের উপযোগী করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 8 বছরেও যাতায়াতের উপযোগী হয়নি সড়ক। ঢিলেঢালাভাবে চলছে কাজ, ভোগান্তি বাড়ছে পথচারীর।
2017 সালে প্রকল্প অনুমোদনের পর 2018 সালের 1 জুলাই শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার আঞ্চলিক সড়কের নির্মাণ কাজ এখনও দৃশ্যমান কোনো উন্নতি দেখছে না জেলাবাসী। অর্ধনির্মিত রাস্তায় অল্প বৃষ্টিতে জমে যায় পানি, মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা। বর্তমান যে ব্লকগুলো আসছে এগুলো খুবই মানসম্মত নয় আর কি, এগুলো খুবই নিম্নমানের। ভালো সিমেন্ট দিছে না, ভালো দিছে না, কোনাও দিছে না। যদি ভালো জিনিস দিত তাইলে আপনার বাংলা হইলে না গাড়ি ঘুরে মনে করছেন উল্লা ফরিতে গেল মাঝে মাঝে বাঙ্গার মতো জায়গা মানুষ উল্লা ফিরা জায়গা। স্থানীয়দের অভিযোগ, বন্যা প্রতিরক্ষা বাঁধের ব্লকের নির্মাণের কাজ হয়েছে, পাশাপাশি নির্মাণাধীন সড়কটির সেতু অ্যাপ্রোচ, ভূমি অধিগ্রহণ, সরকারি অবকাঠামো, গ্যাস বিদ্যুৎ লাইন স্থানান্তর সহ বিভিন্ন গাফিলতির অভিযোগ করেন স্থানীয়রা। তো জায়গা নিতে আছে কা আমরা এটা ট্যাপ পয়সা কই পাই, আমরা এটা ট্যাপ পয়সা না দেওয়া জায়গাটা লই যাবো কা। এটা নিম্নমানের কাজ হইতাছে, এখানে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা পরামর্শ করে কিন্তু আমরা বললাম মানে কাজটা সঠিক হয়নি। যদিও কাজের গাফিলতি দায় স্বীকার করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, তবে দ্রুতই সড়ক চলাচল উপযোগী করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুলাক টিপ দিলে ভেঙে যাবো, হাইড্রোলিক করলে দুই একটু বুলাকের কোনাকানিতে একটু আনি এবার সে বউই। বাকি এলএ কেসগুলো যদি আমরা প্রাক্কলন জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে পেয়ে যাই, আমরা অর্থ প্রদান করে জমিগুলো পেয়ে গেলে আমরা দ্রুতই কাজটা শেষ করতে পারবো। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 604 কোটি টাকা। আশুগঞ্জ এবং নবীনগরের স্বপ্নের এই সড়কটি নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে, তেমনিভাবে কৃষিপণ্য বাজারজাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দামিনী এই সড়কটি, এমনটি মনে করছেন এই অঞ্চলের বাসিন্দারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে খানাখন্দ আর ছোট বড় গর্তে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বান্দরবান শহরের প্রধান সড়ক। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উন্নয়নের নামে বিভিন্ন সরকারি সংস্থার যত্রতত্র সড়ক খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট ধুলাবালিতে বিপর্যস্ত জনজীবন। দ্রুতই সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনএস জাকির। কিছুদূর পরপর কাটা সড়কের বিশাল অংশ, সৃষ্টি হয়েছে খানাখন্দ আর ছোট বড় গর্ত। বান্দরবান শহরের পৌর এলাকার সড়কের চিত্র এটি। কলেজ রোড থেকে হাসপাতাল রোড, নিউ গুলশান, ক্যাচিংঘাটা, বনরূপা, স্টেডিয়াম এলাকা, হাফেজখোনা সহ বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে এমন অসংখ্য ছোট বড় গর্তের। এতে একদিকে সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের, অন্যদিকে সৌন্দর্য হারাচ্ছে পর্যটন শহর। শুধু তাই নয়, প্রায় ঘটছে দুর্ঘটনা। ইমার্জেন্সি যদি অ্যাম্বুলেন্স নিয়ে যদি ঢোকা লাগে, যে আমরা রোগীটা অ্যাম্বুলেন্সে নিতে পারবো না, যে এমন অবস্থা। আমরা অনেক সময় মোটরসাইকেলে যাতায়াত করতে পারি না, আর এখানে রাস্তাঘাটে প্রায় সবসময় পানি জমে থাকে। জরুরি ভিত্তিতে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় আমরা ঠিক মতো পৌঁছতে পারি না। রাস্তাটা যত দ্রুত মেরামত করে জনগণের সুবিধা হয়, এটাই পৌরসভার কাছে আমাদের কাম্য। উন্নয়ন কাজের অজুহাতে বিভিন্ন সরকারি সংস্থার যত্রতত্র খোঁড়াখুঁড়ির কারণে সড়কে সৃষ্টি হয়েছে এমন বেহাল দশা। দীর্ঘদিন ধরে এসব কাজ চললেও নেই সংস্কারের কোনো উদ্যোগ। তবে দ্রুত সময়ের মধ্যে পৌর এলাকার সড়ক সংস্কারের কথা জানান পৌর প্রশাসক। বান্দরবান পৌরসভার বেশ কয়েকটি রাস্তা কিন্তু আমাদের নতুন করে কার্পেটিং হবে, ব্লক হবে, সেগুলো খুব দ্রুতই টেন্ডারে যাবে। টেন্ডারে গেলে আমরা রাস্তাগুলোর কাজ শুরু করতে পারবো। নতুনভাবে কার্পেটিং এবং ব্লক বসবে। সরকারি তথ্য মতে উন্নয়ন কাজের কারণে পৌর এলাকার প্রায় 5 কিলোমিটারের বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এনএস জাকির, সময় সংবাদ, বান্দরবান। সংযোগ সড়কের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা এলাকার সেতু। ঝুঁকি নিয়ে চলাচল করতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীলদের অনিয়মের কারণে সেতুটি ব্যবহার উপযোগী হয়নি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ হবে বলে আশ্বাস সড়ক বিভাগের। সাইফুল্লাহ কামরুলের তথ্য, মোহাম্মদ ইয়াসিনের ছবি নিয়ে রিপোর্ট। সেতু আছে, নেই সংযোগ সড়ক, যাতায়াতের কোনো কাজেই আসছে না গুরুত্বপূর্ণ এই সেতুটি। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বদরা এলাকার সেতুটি 2024 সালে নির্মাণ কাজ শেষ হয়। ব্যয় হয় 1,20,00,000 টাকা। তবে এখনও বেহাল অবস্থায় পড়ে আছে সংযোগ সড়ক। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীলদের অনিয়মের কারণে সেতুটি ব্যবহারের উপযোগী হয়নি।
অত্যন্ত কষ্ট হইতেছে, খাত ঘুইয়া গর্ত, রুগী লয়ে যাওয়া যায় না। আমাদের এই রাস্তা দিয়ে ডেইলি 24 ঘন্টা হাজার হাজার গাড়ি চলাফেরা করতেছে, কিন্তু আমাদের রাস্তার ব্রিজটার ব্যাপারে কোনো উদ্যোগ নিতেছে। ডিসি অফিস বা উপজেলা অফিস থেকে লোকজন আসছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি বা তদারকি আমরা এখন পর্যন্ত পাই নাই। সড়ক বিভাগ জানায় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণেই আটকে যায় সংযোগ সড়কের কাজ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সড়কের নির্মাণ কাজ শেষ হবে বলে আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। অধিগ্রহণ কার্যক্রম এখন সম্পন্ন হওয়ার পথে। এই অ্যাপ্রোচটার কানেকশনটা এখন দিলে তাহলে পরে কালভার্টের সুফলটা পুরোপুরি জনগণ ভোগ করতে পারবে। স্থানীয়রা বলছেন সেতুটির সংযোগ সড়ক নির্মিত হলে সেনবাগ বেগমগঞ্জ গ্যাস ফিল্ড থেকে সোনাইমুড়ি এবং কবিরহাট ছমির মুন্সি হয়ে সোনাইমুড়ি পর্যন্ত 16 কিলোমিটার পথের যাতায়াত হবে আরও সুগম। সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইল। তেহরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছেছে, তবে আলোচনা হবে কেবল পাকিস্তানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে। শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল, যেখানে থাকবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত এই সফরে না থাকলেও যে কোনো সময় ইসলামাবাদ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন হিমায়িত বা ফ্রোজেন অবস্থায়। শান্তি চুক্তি না হওয়ায় যে কোনো সময় সংঘাত শুরুর আশঙ্কাও প্রবল। এমন অবস্থায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেয়া হবে। আব্বাস আরাকচি কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও। ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জেরেড কুশনার। প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন না এই সফরে, তবে আলোচনায় অগ্রগতি হলে যে কোনো সময় ইসলামাবাদ যেতে প্রস্তুত রয়েছেন ভ্যান্স। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মধ্যেই ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় ওয়াশিংটন। ইরান আক্রমণে ঘাঁটি ব্যবহার সহ চাহিদামতো সহযোগিতা না করায় স্পেনকে পশ্চিমা সামরিক জোট থেকে বহিষ্কার করার চিন্তার বিষয়টি পেন্টাগনের ইমেল বার্তায় প্রকাশ পেয়েছে। যুক্তরাজ্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে ওই বার্তায়, তবে ন্যাটো বলছে জোটের বিধিবিধানে কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান নেই। এ ধরনের প্রতিবেদনের গুরুত্ব নাকচ করে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে সহযোগিতার কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী বরকতুল্লাহ। সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যৌথ অভিযানে 22 জন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার চালানো এই অভিযানে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয়। শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, নিহতরা নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল। অভিযানের সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে 10 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। এই ঘটনার পরপরই এলাকায় তল্লাশির অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলা বারুদ। এটিকে সন্ত্রাস বিরোধী সফল অভিযান বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাশাপাশি শিশু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। পবিত্র জুমার দিনে গাজা সিটিতে মুসল্লিদের ওপর বিমান হামলা চালায় দখলদাররা। এতে অন্তত ফিলিস্তিনি 3 জন নিহত হয়েছেন। এছাড়া মধ্য উত্তর গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। চলমান সংঘাতে গাজায় নিহতের সংখ্যা 72,000 ছাড়িয়েছে। উপত্যকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জাতিসংঘের। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের উপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন।
দক্ষিণ গাজার খান ইউনিস এলাকাতেও হামলা চালায় দখলদাররা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সেখানে অস্ত্র বহনকারী যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। মধ্য গাজার দের আল বালাহ এলাকার একটি ক্যাম্পে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। উত্তর গাজায় একটি তাঁবুতে হামলায় শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭২,০০০ ছাড়িয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৭২,০০০-এর বেশি। আবাসিক এলাকায় হামলা, গোলাবর্ষণ ও গুলির ঘটনায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে ভোটের প্রচার উত্তাপ ছাড়িয়েছে বিজেপি তৃণমূলের মধ্যে। নির্বাচনের জয় নিশ্চিত জানিয়ে তৃণমূলকে হুমকি দিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। হুমকির সুর মোদির কণ্ঠেও। এদিকে মোদিকে যমুনায় ডুব দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সব জোড়া ফুল তৃণমূল, বিজেপি চোখে দেখবে শস্যের ফুল। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে হাওড়ার এক সভায় বক্তব্য দিতে গিয়ে এভাবেই বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গঙ্গা সফর নিয়ে কটাক্ষ করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আক্রমণের জন্য আগুনে ঘি ঢেলেছিলেন খোদ নরেন্দ্র মোদী। কলকাতার অদূরে পানিহাটির নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, ফল প্রকাশের পর তৃণমূলের গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ পালানোর জায়গাও পাবে না। তৃণমূলকে আক্রমণে শুধু মোদী একা নন। শুক্রবার নির্বাচনী প্রচারে আরও এক ধাপ সুর চড়িয়ে মমতার দলকে হুমকি দিয়েছেন খোদ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও। घर के बाहर मत निकलना, अगर 29 तारीख को घर के बाहर निकले तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का। 29 এপ্রিল পশ্চিমবঙ্গে শেষ দফায় 142 আসনের ভোট হবে। 2011 সাল থেকেই এই আসনগুলো মূলত তৃণমূলের দুর্গ। বিজেপির এবারের লক্ষ্য তৃণমূলের এই ঘাঁটি, যদিও পাল্টা মমতাও মাটি আঁকড়ে ধরে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গেছে দলটির তারকা সাংসদ জুল মালিয়া ও সঙ্গীত শিল্পী নচিকেতাকেও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন সকালের সময়। এবার খেলার খবর। রাজশাহীতে রেকর্ড গড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর নজিরে গড়বে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচ শুরু সকাল 9:30টায়। জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ধাক্কা খায় বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর অলরাউন্ডিং নৈপুণ্যে সিরিজের সমতা টানে অতিথিরা। একই ভেন্যুতে শনিবার আবারও মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ব্যাটিং ইউনিটে ভালো করার। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। এর আগে কখনোই বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি শ্রীলঙ্কা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে টি20 সিরিজ। 28 আর 30 এপ্রিলের পর 2রা মে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ। দুই সিরিজের জন্য শক্তিশালী দল পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছে আরও 3 প্রবাসী ফুটবলার। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য স্ট্রাইকার অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফকে দলে যুক্ত করতে যাচ্ছে বাফুফে। এদিকে অ্যাস্টন ভিলার ফাউন্ডেশনে খেলা শায়লা মেদিনা আহমেদ আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের হয়ে খেলতে। পরিবারের সম্মতি পাওয়ায় এই ফুটবলারের পাসপোর্ট নিয়ে কাজ শুরু করতে চায় বাফুফে। অনূর্ধ্ব 20 সাফ জয়ের পর বাফুফের লক্ষ্য অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যে বয়সভিত্তিক এই দলটাকে আরও বেশি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সুলিভান ব্রাদার্স ইব্রাহিম নেওয়াজের পর দেশের বয়সভিত্তিক ফুটবলে যুক্ত হতে যাচ্ছে আরও 2 বংশোদ্ভূত ফুটবলার। প্রবাসী কিংবা বিদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ইংল্যান্ড প্রবাসী 2 ফুটবলারের নাম ঘোষণা করেছেন তিনি। শেকড়ের টানে লাল সবুজের হয়ে খেলতে চান অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। অ্যাডামের সাথে আমি কথা বলেছি নিজে, ভেরি এক্সাইটেড, উনি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চান। ওনার আনফর্চুনেটলি এই মুহূর্তে উনি কোনো ক্লাবে নেই, বাট ওনার ইউথ ট্রেনিং এবং ওনার গ্রুমিং আপটা
ভালো ভালো ক্লাবের ভালো ভালো একাডেমিতে হয়েছে। জিদান ইউসুফ অবশ্য একটু ডিফারেন্ট দেন আরব আব্বাস, বিকজ তিনি এখন একটি ক্লাবে খেলছে ডেভেলপমেন্ট ফেজে এবং তার ক্লাবটা রিসেন্টলি একটা প্রমোশনও পেয়েছে। And he is he's having game time on a regular basis. ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস খেলেছেন প্রিমিয়ার লিগে খেলা আরেক দল বার্নলির বয়সভিত্তিক দলে। রাইট উইং পজিশনে খেলা এই ফুটবলারের সংযুক্তিতে শক্তিশালী হবে লাল সবুজদের আক্রমণ ভাগ, এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের। হামজার মতো মায়ের সূত্রে বাংলাদেশে আসতে চান অ্যাডাম আব্বাস। অন্যদিকে ডিফেন্সের দুর্বলতা কাটাতে জিদান ইউসুফকে সংযুক্ত করতে চায় বাফুফে। 6 ফুট 4 ইঞ্চির এই সেন্টার ব্যাকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও বাবার দেশকে বেছে নিয়েছেন তিনি। এদিকে আনিকার পর আরও এক প্রবাসী ফুটবলার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ নারী দলে। ইংল্যান্ড প্রবাসী শায়লা মেদিনা আহমেদও শেকরের টানে আসতে চায় বাংলাদেশে। 17 বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব অ্যাস্টন ভিলার ফাউন্ডেশনে। বাংলাদেশের হয়ে খেলতে তার পরিবার বাফুফেকে দিয়েছে সবুজ সংকেত। শায়লা আহমেদ, যিনি অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের স্কলারশিপে উনি গিয়েছে, অর্থাৎ ওখানে উনি পড়াশোনা করছে, যেটার খরচটা অ্যাস্টন ভিলা দিচ্ছে, এবং একই সাথে অ্যাস্টন ভিলা গ্রাউন্ডে অ্যাস্টন ভিলা ফ্যাসিলিটিতে প্রপারলি ফুটবল ট্রেন করছে। দিস ইজ ভেরি এনকারেজিং। ইজ এ ভেরি ইয়াং গার্ল। শায়লার পরিবার থেকে সম্মতি পাওয়ার পর এই নারী ফুটবলারের পাসপোর্ট নিয়ে কাজ শুরু করতে চায় বাফুফে। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়ান গেমসকে মাথায় রেখেই এই উইঙ্গারকে ক্যাম্পে ডাকতে চায় ফেডারেশন। ওনারা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ওনাদের ডকুমেন্টেশনে আমরা কাজ শুরু করতে পারি, এবং উনি একই সাথে ইচ্ছা পোষণ করেছে আমাদের যে এশিয়ান গেমস যেটা হবে আই থিঙ্ক এন্ড অফ সেপ্টেম্বর জাপানে, সেখানে উনি চায় শায়লা ওই ক্যাম্পে যেন আসুক এবং শায়লা যেন পার্টিসিপেট করে, ট্রাইং টু গেট ইন টু দ্য বেস্ট 23 ইনশাআল্লাহ। চলতি বছর সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস, যেখানে সরাসরি খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। হামের প্রাদুর্ভাবের মধ্যে পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট, ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। নির্মূল হওয়া রোগ ফিরে আসার শঙ্কা বিশেষজ্ঞের। যুক্তরাষ্ট্রে নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের লাশ উদ্ধার, খুনি সন্দেহে রুমমেট গ্রেফতার, এখনও হদিশ মেলেনি নাহিদা বৃষ্টির। এতদিন যদি পানির সমস্যা থাকে আর কিভাবে চলে পানি বাবা? কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা, ওটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। তীব্র গরমে পানির জন্য হাহাকার, 20 দিন ধরে গোসল খাওয়া নিয়ে বিপাকে মিরপুরবাসী। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ার সংকট, বলছে ওয়াসা। চাহিদা মেটাতে দরকার আরও 8টি পাম্প। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুকরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।